দিনটা ছিল 30শে এপ্রিল। পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়ি বুক করা ছিল। আমরা চলেছি জলদাপাড়ার পথে। পৌঁছে গেছি জলদাপাড়ার অরণ্য রিসর্টে। আগে থেকেই বুক করা ছিল আমাদের। একদম জলদাপাড়া ন্যাশনাল পার্কের লাগোয়া এই রিসর্টটা সত্যি ভীষণ সুন্দর ছিল। চারদিক কেমন সবুজ, তাই না? মালপত্র নামানো হচ্ছে, এরপর রিসেপশনে গিয়ে ফর্মালিটিস, তারপর রুমে ঢোকা। তারই মধ্যে আমি চারপাশের একটু ভিডিও করে নিলাম। রুমে চলে এসেছি। আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল। বড্ড ক্লান্ত লাগছিল, কারণ খুব গরম ছিল তো তখন। কলকাতায় তো তখন 42 ডিগ্রি, এখানে তখন হয়তো 32। মা ক্লান্ত হয়ে বসে পড়েছে সোফাতে, আর আমি রুমের ভিডিও করতে ব্যস্ত। যতই ক্লান্ত থাকি, চারপাশের সবুজ চোখ দুটোকে খুব আরাম দিচ্ছিল। মনে তো একটা অদ্ভুত আনন্দ ছিল। একদম ওই যে দেখা যাচ্ছে, ওইটাই জলদাপাড়া ন্যাশনাল পার্ক। যাই হোক, আমরা এরপর স্নান টান সেরে নিলাম। নিয়ে ওখানেই খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমাদের বিকেল 4টে নাগাদ জঙ্গল সাফারিতে যেতে হবে, যেটা না করলে এখানে আসাই বৃথা। একদম 4টের সময় আমরা সাফারিতে বেরিয়ে পড়েছি। এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানে ঢুকেই দেখা পেলাম বাইসনের। আমার একটু একটু ভয় করছিল, তার কারণ কিছুদিন আগে এখানে একটা গন্ডারের ধাক্কায় গাড়িকে পড়ে যেতে দেখেছিলাম, তো সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম। কথাতেই আছে গন্ডারের গো। আর রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো ছিল, জঙ্গলের রাস্তা তো। ওই যে ময়ূর দেখা যাচ্ছে। চারপাশে দেখতে দেখতে চলেছি। দূরে 2-1বার গন্ডার দেখতে পেলাম, কিন্তু সেটা ভিডিও করা গেল না, অনেকটা দূরে তো ভিডিওতে আসছিল না। এই যে হাতি স্নান করছে দেখলাম, মানে হাতিকে মাহুত স্নান করাচ্ছে। এই যে কয়েকটা হাতি এখানে বাঁধা আছে, সেই জন্য নিরাপদ আর কি। দূরে ওই তো গন্ডার দেখা যাচ্ছে, এসে গেছে। এখানে এটা ওয়াচ টাওয়ার আছে, আর এইখানটায় মোটামুটি আসে গন্ডার, সেই জন্যে এখান থেকে আমরা দেখতে পেলাম। এই নদীটার ওপরের ব্রিজ ভেঙে গেছে বলে নদীটার মাঝখান দিয়েই গাড়ি যাচ্ছে, আর দারুণ লাগছিল, ভীষণ এনজয় করছিলাম। ওই যে হরিণ দাঁড়িয়ে আছে, কয়েকটা হরিণ আছে, তার মধ্যে যতগুলো পেরেছে ক্যামেরা এসছে আর কি। ওরা তো দূরে দূরে আছে, কারণ ওরা মানুষ দেখছে, স্বাভাবিক ভয় পাচ্ছে। আমরা দাঁড়িয়ে পড়ছি, ওদের দেখছি। এসে গেছি হলং বাংলোয়। এই বাংলোটা তারপরেই ভস্মীভূত হয়ে যায় কিছুদিন বাদে। খুব মনটা খারাপ লাগছিল, চোখের সামনে ভাসছিল বাংলোটা। এই বাংলোর সামনের মাঠে সমস্ত বন্য জন্তুরা আসে নুন খেতে, আর সেই জন্যেই এই চারপাশটা প্রেমিসেসের যে মানে বর্ডার, সেটাকে ইলেকট্রিক তার দিয়ে, এই যে ইলেকট্রিক তার দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে বন্য জন্তুরা এর মধ্যে আসতে না পারে। উমা, ময়ূর ডাকছে, কি অদ্ভুত না? আমি কোনোদিন এর আগে ময়ূরের ডাক শুনিনি। এসে গেছি
স্থানীয় স্কুলের মাঠে আমরা যে সাফারিতে গেছিলাম সেই সাফারির অন্তর্ভুক্ত কিন্তু এইটা। আপনারাও যারা যারা যাবেন তারাও এটা উপভোগ করবেন। বেশ কিছুক্ষণ এখানে স্থানীয় ভাষার গান এবং তার সঙ্গে নাচ দেখার সুযোগ পাওয়া যাবে। বেশ ভালো লাগছিল। এইভাবেই ওদের সংস্কৃতির সাথে কিছুটা পরিচিত হলাম। ওরা ওদের সংস্কৃতিটাকে আমাদের মধ্যে এইভাবেই ছড়িয়ে দিতে চাইছি আর কি। বাঁশি বাজাচ্ছে কেউ, কেউ বা গান গাইছে, তার সঙ্গে নাচ, এবং নাচের মানেগুলোও ওখানে কিন্তু বলে দিচ্ছে যে কি কি বিষয়ে নাচ হচ্ছে। সত্যি দক্ষিণবঙ্গের আমরা উত্তরবঙ্গে গিয়ে মোহিত হয়ে যাচ্ছিলাম কিন্তু পরিবেশ আর ওদের পরিবেশনায়। পরের দিন আমরা চলেছি বক্সাতে, বক্সা পাহাড়ে। তার আগে গেছিলাম রাজা ভাত খাওয়ায়। রাজা ভাত খাওয়ায় মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে নানা রকম জীবজন্তু যেরকম রাখা থাকে, সংরক্ষণ করা থাকে সেই রকম। রাজা ভাত খাওয়া এখানে ভারতীয় রাজাকে যখন ভুটানের রাজা বন্দি করেছিলেন, ব্রিটিশের সহযোগিতায় সেই রাজা মুক্তি পাবার পর তাকে রাজপরিবারের লোকেরা ভাত খাইয়েছিল, সেই জন্য এই জায়গার নাম রাজা ভাত খাওয়া। আমরা চলে এসেছি বক্সাতে, বক্সা ভিউ পয়েন্ট। এটা বলে রাখা ভালো, আমরা যে গাড়ি নিয়ে গেছিলাম সেটা এক জায়গায় থামিয়ে রেখে আলাদা গাড়ি নিয়ে আবার বক্সাতে উঠতে হয়, বক্সার এই পাহাড়ের এই জায়গায় আসতে হয়। সেখান থেকে কিন্তু পায়ে হেঁটেই উঠতে হলো এখানে। খুব সুন্দর ভিউ পয়েন্ট, নানা রঙের খেলা দূরে, নদী খাতগুলো সাদা আর বাকি সবুজ। তারপরে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে বক্সা ফোর্টে চলে এলাম। এই বক্সা ফোর্টে স্বদেশি আন্দোলন করতো যারা, তাদেরকে ব্রিটিশরা বন্দি করে রাখত। এই যে দেখা যাচ্ছে দূরে, এই কুঠুরিগুলোতে বন্দি করে রাখত। আর ওই যে দূরে পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে, তার চূড়োয় মেঘ, খুব সুন্দর ভিউ কিন্তু। আমার তো ভীষণ ভালো লেগেছিল। অনেকটা পথ হেঁটে আসার পরিশ্রম লাঘব হয়ে গিয়েছিল। আর এই যে রুমটা, এই যে এখানে দাঁড়িয়ে আছে যে, ঠিক এই রুমটাতে নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে বন্দি ছিলেন। আমরা এখন চলেছি জয়ন্তী। জয়ন্তী যদিও নদীর নাম, সেই নদী খাতে কিন্তু বিন্দু মাত্র জল নেই, শুকনো নদী খাত। সেই নদী খাতে হাঁটলাম বেশ খানিকটা। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টা কিন্তু ভুটানের পাহাড়। হ্যাঁ, ওপারেই ভুটান। আমরা চলেছি ভুটানে, অর্থাৎ ভুটানের প্রান্ত শহর ফোনসোলিংয়ে। এটা হচ্ছে ভুটানের গেট, এটা প্রথম গেট। এই গেট দিয়ে ফোনসোলিং ঢোকা যায়। আমরা প্রথমেই গেলাম জাংতোভেলরি মনাস্ট্রিতে। অন্যান্য মনাস্ট্রির মতোই সুন্দর, আর ভুটানের এই প্রান্ত শহরটা খুবই সাজানো গোছানো। এরপরে আমরা যাব খারবান্দি মনাস্ট্রিতে। এটা অনেকটা উঁচুতে।
আসার পথে ভীষণ সুন্দর দৃশ্য, যখন আমরা উঠছিলাম ওপরে, নিচে ছোট ছোট ঘর বাড়ি। এখন চলেছি হ্যাঙ্গিং ব্রিজে। তিস্তা নদীর ওপর দিয়ে এই হ্যাঙ্গিং ব্রিজটা বেশ খানিকটা লম্বা। আমি যদিও পুরোটা যাইনি, আমার ছেলেরা গেছিল। এই যে তিস্তা নদীর বাঁক, কি সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লেগেছে আমার। এরপরে ওই যে ওপরের ব্রিজ, ওটা দিয়ে পেরিয়ে মূল ভুটানের গেট, সেখান থেকে ভুটানের মূল ভূখণ্ডে যাওয়া যায়। যদিও সেখানে গেলে প্রতিদিন জনপিছু 1200 টাকা করে লাগবে। যাই হোক, আমরা যাইনি। আমরা পরের দিন ঝান্ডির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ঝান্ডি একটা অফবিট জায়গা, চারিদিকে শুধুই পাহাড়, অনেকটাই উঁচুতে প্রায়, কিন্তু তবু ঠান্ডা ছিল না, কিন্তু কষ্টকরও ছিল না। ঝকঝকে রোদ, দূরে পাহাড়, পাইন গাছ, পাহাড়ি ফুল, সব মিলিয়ে অনন্য অভিজ্ঞতা ছিল ঝান্ডি। এটা ভিউ পয়েন্ট। তারপরেই আমরা চলে এলাম গরুবাথান। গরুবাথানে এই যে কুলকুল করে বয়ে চলেছে নদী, বড় বড় নুড়ি পাথর তার বুক চিরে, আর এই জলে একটু হাত ছোঁয়াবো না, তা যেন কেমন লাগে, তাই না? মনে মনে ভেবেইছিলাম একটুখানি যেতেই হবে নদীর কাছাকাছি, মানে বেশ কয়েকটা নুড়ি পাথর পেরিয়ে আর কি যেতে হবে, কারণ যেহেতু গরমকাল, জলের পরিমাণ তো কম। বর্ষাকাল হলে এখানে জল প্রচুর থাকতো। এই যে এসে গেছি নদীর মাঝখানটায়, সেখানে গিয়ে একটুখানি ছেলে মানুষই করলাম। দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাথুরে নদীর বুকে পাহাড়। আমাদের রিসর্টের পেছন দিকের এটা মাঠ ছিল, খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে। তারপরেই ফিরে এসেছি। আজই ফিরে যাওয়ার দিন, তাই একটু মন খারাপ। রিসর্টের চারপাশটা তাই ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিও বা পরবর্তী ব্লগে সবার সঙ্গে দেখা হবে। যদি ভালো লাগে ভিডিওটা, লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত টাটা।